बहुत तकलीफ दी है हम आपको, माफ करना। सपना देखने का माफी नहीं मांगते। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সঞ্জনা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি জানি না আসলে কি হচ্ছে আমার সাথে। বিগত 3 সপ্তাহ যাবত এত সুন্দর সুন্দর মুভি আমি দেখছি, আর এটা আমাকে অনেক বেশি শকড থেকে কি বলবো আরো মোটিভেটেড ফিল করাচ্ছে বলিউডের প্রতি। কেননা বলিউডের ভালো মুভির কমতি চলে এসেছিল, যেখানে লাস্ট কিছু মুভি বা একটা টাইম পিরিয়ডের মুভিগুলো ছিল অনেক বেশি অ্যাকশন থ্রিল, শুরুতে দেখতে ভালো লাগলেও একটা সময় পরে স্টোরি না থাকার কারণে আমরা অনেক বেশি বোর্ড ফিল করতাম। ওই যে বলিউডের যে ড্রামা, বলিউডের যে একটা কাছের একটা টান, একটা ভালো লাগার একটা বিষয়, সেগুলো কেমন যেন হারিয়ে গিয়েছিল। আমি খুব মিস করছিলাম বলিউডটাকে। কেননা বলিউডের যে মশলাগুলো হয়, যে দেশীয় একটা টান হয়, যেটা নিজের মনের মতো একটা কিছু হয়, বা এগুলো থাকে সবকিছু স্টোরির ভেতরে, এই জিনিসগুলো না হারিয়ে গিয়েছিল। ওয়েস্টার্ন কালচারের প্রতি যে বলিউডের একটা ঝোঁক চলে আসছিল মুভিগুলোর ক্ষেত্রে, মুভি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো দেখা গিয়েছে আমি খুবই মিস করছিলাম পুরনো বলিউডটাকে, যেখানে ভালো স্টোরি ছিল, ভালো মুভি ছিল। তো মিস করতে করতে রিসেন্টলি এত সুন্দর সুন্দর যে মুভি বের হবে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি তো বেশ এনজয় করছি। আজকে এরকম একটা মুভি নিয়ে কথা বলবো, যেটা বিগত 2-3 সপ্তাহের মধ্যে অনেক বেশি চর্চিত হয়েছে। অনেক মানুষ এই মুভিটার প্রশংসা করেছে। আমি একটাও সমালোচনা শুনিনি এখন পর্যন্ত এই মুভিটা নিয়ে। আর আমার দিক থেকে আমার কাছে কেমন লেগেছে সেটা বলতে আজকে আপনাদের সামনে মুভিটা নিয়ে আসলাম। যে মুভিটার কথা বলছি সেই মুভিটা অনেক 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 দিন পরে আমি কোনো মুভি পরপর 2 বার দেখেছি, কারণ মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মুভিটার লেখা থেকে নিয়ে শুরু করে সবকিছুই। তো মুভিটার নাম হচ্ছে লাপাতা লেডিজ। এই মুভিটার আগে ইনফরমেটিভ সাইডটা নিয়ে একটু কথা বলি। লাপাতা লেডিজ একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের কমেডি ড্রামা মুভি। এই মুভিটা ডিরেক্ট করেছেন কিরণ রাও, প্রডিউস করেছেন আমির খান, কিরণ রাও, জ্যোতি দেশপান্ডে। এই মুভিটা লিখেছেন, অরিজিনাল স্টোরিটা লিখেছেন বিপ্লব গোস্বামী, স্ক্রিন প্লে এবং ডায়লগস লিখেছেন স্নেহা দেসাই, আর অ্যাডিশনাল ডায়লগসগুলি লিখেছেন দিব্যা নিধি শর্মা। আর এই যে মুভিটার রিপ্রেজেন্টেশনে যে কাস্ট ছিল, সেই কাস্টের মধ্যে যারা রয়েছে নিতাংশী গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রান্তা, ছায়া কদম, রবি কিষণ। এই মুভিটা যদিও থিয়েটারে মার্চ মাসে 2024 সালে রিলিজ হয়েছে, কিন্তু এই মুভিটাকে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে 2023 সালে স্ক্রিনে দেখানো হয়েছে। এবার আসি মুভিটার সম্পর্কে। প্রথম যে 15-20 মিনিট মুভিটা শুরু হওয়ার পরে আপনি স্টোরি বিল্ডিংটা দেখবেন, যে আসলে স্টোরিটা শুরু হচ্ছে, এবং এমন কোনো চমকপ্রদ কোনো কিছু না, বা এমন কোনো কিছু দিয়ে আপনাকে ধরে রাখবে না এরকম কিছু, মানে এক্সট্রা কোনো এলিমেন্ট নেই। সিম্পল একটা গ্রামের স্টোরি যেটা শুরু হয়, এবং হালকা পাতলা ডায়লগস আর মিউজিক দিয়ে সুদিং একটা স্টার্টিং শুরু হয়ে যায়। কিছু মুভি থাকে যেগুলো শুরু হয় অনেক ইন্টারেস্টিংলি শুরু হয়, এবং তারপরে হাফ শেষ হতে না হতেই আমরা দেখি মুভির যে গ্রাফটা সেটা নিচে নামতে শুরু করে। কিন্তু এই মুভিটা স্টোরিটা শুধু গ্রো করে, সাসপেন্স আনে, আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে আসে। আর যেভাবে এই স্টোরিটাকে লেখা হয়েছে, যেভাবে এই স্টোরিটার প্রতিটা ডায়লগ দেওয়া হয়েছে, অসাধারণ। অ্যাক্টিং এর দিকে একটু পরে যাচ্ছি, কিন্তু স্টোরিটার লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্টোরি রাইটিংটা এত সুন্দর এই মুভির, যেভাবে প্রতিটা চরিত্রকে দেখানো হয়েছে, প্রতিটা চরিত্রের একটা বলে না, এক একটা কালচারের এক একটা মেন্টালিটি থাকে, এক একটা কালচারের এক এক ধরনের মানুষ থাকে। আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটা রুরাল ইন্ডিয়া, যেটা একদম গ্রামের যে
ইন্ডিয়ানরা থাকে তাদের ভিতরে গিয়ে হচ্ছে এই মুভিটাকে লেখা হয়েছে, তাদের সাথে মিশে মুভিটাকে লেখা হয়েছে। দুইটা মেয়ের স্টোরি এবং দুইটা ডিফারেন্ট মেন্টালিটি, দুইটা ডিফারেন্ট ক্যাটাগরির মেয়ের স্টোরি। এখানে দুইটা মেয়ে দুই জায়গায় গিয়ে কি শিখলো এবং কি শেখালো সেই স্টোরিটা, এবং তার আশেপাশে যে ক্যারেক্টারগুলো আছে তাদের স্টোরিটাকে নিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ মুভি তৈরি করেছেন কিরণ রাও। এবার আসি মুভিটার সিনেমাটোগ্রাফি এবং যে এডিটের কথা বলি, তাহলে অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক, বা যেমন আমি একটা কথা বলি, এই মুভিটা দেখতে গিয়ে আমার লাগান মুভিটার কথা মনে পড়ে যায়। লাগান যেরকম একদম মনে হয় না যে নিজের একটা কিছু, নিজের একটা জিনিস, নিজের একটা মুভি, ওই রকমই এই মুভিটা দেখতে আমার কাছে লেগেছে। যেমন কমেডি আছে, সেরকম ড্রামা আছে, সেরকম সাসপেন্সও আছে, আর এখানে লাভ স্টোরি তো আছে। এই মুভিটার মধ্যে কমেডি টাইমিং খুবই সুন্দর, কমেডির যে পাঞ্চলাইন গুলো ইউজ করা হয়েছে, বিশেষ করে যে পুলিশ অফিসারের সেই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এবং এখানে যে ডায়লগ গুলো ইউজ করা হয়েছে বা ডায়লগ গুলো লেখা হয়েছে, ডায়লগ গুলো খুবই সাবলীল ভাষায় অনেক কিছু বলে দেওয়ার মতো ডায়লগ। এখানের অনেকগুলো ডায়লগ আছে বা কনভারসেশন আছে যেগুলো আমার ফেভারিট হয়ে থাকবে। যেমন विदेश में लड़की लोग के साथ हजारों सालों से एक फ्रॉड चल रहा है, उसका नाम है भले घर की बहू बेटी। এই যে একটা সিন, আপনি চিন্তা করতে পারেন এটা আমাদের রিয়েল লাইফের সাথে কতটা রিলেটেড। এখনো আমরা কিন্তু এটা শুনি যে ভালো ঘরের ছেলেমেয়েরা এইটা করে না, ভালো ঘরের ছেলেমেয়েরা এটা করে না। এই যে কথাটাকে একটা ওয়ার্ড দেয়া হয়েছে ফ্রড, আমার কাছে এই জিনিসটা খুবই দারুণ লেগেছে। কারণ এই যে ভালো ঘরের ছেলেমেয়েরা, এই শব্দটা ব্যবহার করে আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে অনেক কিছু করতে দেওয়া হচ্ছে না। এটা সেটা ইন্ডিয়াতে হোক, সেটা বাংলাদেশে হোক, এটা এখনো সত্য, এখনো বাস্তব। এগুলো আমরা প্রতিটা মানুষ ফেস করি যে তুমি ভালো ঘরের ছেলে মেয়ে, ভালো ঘরের ছেলেমেয়েরা এটা করে না। তো এই জিনিসটা খুবই চমৎকার ভাবে বলা হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যেদিন থেকে এই মুভিটা দেখেছি তারপর থেকে এই মুভির ক্লিপস গুলাই আমি দেখছি, বারবার দেখছি, কারণ আমার কাছে কনভারসেশন গুলো অনেক বেশি হার্ট টাচেই মনে হয়েছে, এবং যেগুলো বাস্তব সেগুলো বাস্তবই, সেটা আপনি কোনো পর্দায় ঢাকতে পারবেন না। এরপরে আসে দাদি আর ফুলকুমারীর মধ্যকার কনভারসেশনের মধ্যেই দাদি বলে, बुड़बक होना शर्म का बात नहीं है, बुड़बक होने पे गर्व करना ई शर्म का बात है। সত্যি তো তাই, বোকা হওয়া ভালো, কিন্তু সেই বোকামিতে গর্ব করাটা ভালো না। এই কনভারসেশনটা কিন্তু খুবই দারুণ, খুবই চমৎকার। এরপরে পুরো মুভি যেভাবে যাচ্ছে এবং যেভাবে ডায়লগ গুলো আসছে, মানে যেমন পেঁয়াজ প্রতিটা পরদে পরদে নতুন একটা কালার আসে, ওই রকমই মুভিটা খুবই লেয়ারি, খুব মানে একটার পর একটা লেয়ার সরছে আর আমরা নতুন একটা কিছু দেখতে পাচ্ছি। এই মুভিটার অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে প্রতিটা ক্যারেক্টারের একটা গ্রাফ আছে। যেমন মুভির একটা গ্রাফ থাকে, কিন্তু এখানে মুভির সাথে সাথে প্রতিটা ক্যারেক্টারের গ্রাফ আছে, যে একটা ক্যারেক্টার কিভাবে চিন্তা করে। আপনি ক্যারেক্টার বাদ দেন, একটা মানুষ কিন্তু কখনো ভালো চিন্তা করছে, ওই সেম সিচুয়েশনে সে কখনো খারাপ চিন্তা করছে। এই যে একটা মন মানসিকতা গ্রাফ, এই গ্রাফটা আমরা ক্যারেক্টারে দেখতে পাই। বিশেষ করে যে পুলিশের ক্যারেক্টারটা থাকে, রবি কিষণ যে ক্যারেক্টারটা প্লে করেছেন ওনার ক্যারেক্টার, এবং যে জয়া থাকে বা পুষ্পা থাকে তার ক্যারেক্টারের যে ভেরিয়েশনটা, এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর একটু এখন ডিপলি কথাবার্তা বলি। ফুলকুমারী আর দীপকের মধ্যকার যে আনসিন, আনটাচেবল, লাইট সফট একটা রিলেশনশিপ, যেটা আমরা পুরো মুভিতে কিন্তু তাদেরকে একসাথে দেখা যায় না। প্রথমে কিছু সিন থাকলেও পুরো মুভিতে আমরা তাদেরকে দেখি না, বাট যে একটা বন্ডিং, যে একটা মানুষের সাথে আপনি দূর থেকেও একটা ভরসার জায়গা, একটা ভালোবাসার জায়গা। যেখানে দাদি একটা কথা বলেছিল, वो खोज रहे होंगे हमको, आप भरोसा रखिए ना दादी। तू रख भरोसा, हम काहे रखे भाई, जान न पहचान। सुहागरात मना लिया, गहना उतरवा लिया, तोरा से पीछा छुड़ा लिया, अब काहे खोजता आएगा वो। এই যে কথাটা কিন্তু খুব
খুবই বাস্তবিক। যেমন জয়ার হাজবেন্ড যে বা পুষ্পার হাজবেন্ড যে, সে কিন্তু তাকে খোঁজার কোনো একটা জোর দেখাচ্ছে না। অন্যদিকে দীপক কিন্তু ফুলকুমারীকে খোঁজার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে ওঠে, কারণ ওই যে একটা বন্ডিং, ওই যে একটা ভালোবাসার জায়গা, ওই যে দীপক আর ফুলকুমারীর মধ্যকার যে বন্ডিং, সেই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর আরেকটা কথা না বললেই নয়, দীপকের যে ক্যারেক্টারটা যেটা স্পর্শ করেছেন, তার চোখে না অন্যরকম একটা কষ্ট দেখা গিয়েছে। যখনই ফুলকুমারীর কথা আসে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার চোখে মুখে কেমন যেন একটা অভ্যন্তরীণ কষ্টটা একদম ফুটে উঠেছে, যেটা একজন অ্যাক্টরের জন্য অনেক বেশি প্রশংসনীয় কথা। অ্যাক্টরের ফেসে কিন্তু এই এক্সপ্রেশন নিয়ে আসাটা এবং অরিজিনাল এক্সপ্রেশনটা রাখা খুবই টাফ। আর ওই যে ওর চোখের মধ্যে যে দুঃখটা, ওই যে বিষণ্ণতা, ওই যে পেইন, ওটা যখন দেখা যাচ্ছে তখন কিন্তু আমরা অডিয়েন্সটার সাথে কানেক্ট করতে পারছি। তো এই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এই মুভিটার যে ডায়লগগুলোর কথা বলছি, এই মুভিটার ডায়লগগুলো প্রতিটা ডায়লগে কিছু না কিছু আছে। যেমন জয়ার এই ডায়লগ, जो जमीन सोना उगा सके वो हमारी माँ का सोना बिकवाती रही। এই যে ডায়লগটা শুধুমাত্র যারা কৃষকদের সাথে কাজ করে বা যারা নিজেরা কৃষক বা যাদের ফ্যামিলিতে কৃষি কাজ করা হয়, যারা এই যে কৃষি কাজের সাথে জড়িত, শুধুমাত্র তারা ফিল করতে পারবে যে এই ডায়লগটা কতটা অর্থ তাদের জন্য বহন করে। এরপরে সেই মুভিতে অনেকগুলো জিনিস নিয়ে আসা হয়েছে, যেমন दीपक की ज्योति फूल नाम है सर, ज्योति नहीं है सर, फूल नाम है। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজের সুবিধা অনুযায়ী আরেকজনের সিচুয়েশনকে কিভাবে নিজের জন্য কাজে লাগানো যায়। এটা রিয়েল লাইফেও হয় যে আপনার সিচুয়েশন কি, কেন, ওইটার উপর কেউ ফোকাস না করলেও নিজের সুবিধাটা সবাই কিন্তু ঠিকই বুঝে নেয়, দেখে নেয়। পুরো মুভিটাতে কমিক টাইমিং গুলো অনেক ভালো, এবং যে পুলিশের ক্যারেক্টারটা বা যে পুলিশ অফিসারদের মধ্যকার যে কনভারসেশন গুলো, সেগুলো কিন্তু খুবই পাঞ্চ লাইনে ভরপুর এবং ভালো লেগেছে। তাদের কনভারসেশন গুলো বা তাদের সিনারিও গুলো, কিভাবে তারা জয়ার পিছনে ছুটে ছুটে যাচ্ছে, এগুলো দেখতে কিন্তু বেশ মজাই লেগেছে। এরপরে আসি এই যে একটা সিন যেখানে हम लड़कियों को काहे मौका नहीं देते हैं दादी? औरत अनाज उगा भी सकती है, पका भी सकती है, बच्चा पैदा भी कर सकती है, बड़ा भी कर सकती है। এই যে এই কনভারসেশনটা আমার কাছে সত্যিকার অর্থে এই কনভারসেশনটা সত্য, বাস্তব, এবং মানে এইটার মধ্যে কোনো কোশ্চেন মার্ক নাই। কারণ সত্যিকার অর্থে কিন্তু ইট ইজ আ ফ্যাক্ট যে মেয়েরা ফসল উৎপাদনও করতে পারে এবং সেটা রান্নাও করতে পারে, বাচ্চা জন্ম দিতেও পারে এবং তাদেরকে পেলে বড়ও করতে পারে। তো তারা সবকিছুই পারে। তো এই জায়গাটাও খুবই ভালো লেগেছে। আর এরপরেই যে আমরা দেখি যে ফুলকুমারীর যে ফার্স্ট ইনকাম এবং সে যেভাবে টাকাটাকে তার আঁচলে বাঁধে, উফ কি সিন! এই সিনটা যেমন একটা ইন্সপিরেশন, সেরকমই যারা প্রথম ইনকামের যে একটা স্মৃতি, সেই স্মৃতিচারণ করতে পারে যে নিজের ফার্স্ট ইনকামটা আমরা কিভাবে করেছিলাম, কি আনন্দটা ছিল। তো এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি দারুণ। এরপরে আসে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট সিনারিওই ছিল হচ্ছে ট্রেনের যে এই সিনটা। কারণ এটা না একটা মানে রিলিফ প্লাস রিয়ালাইজেশনের একটা মোমেন্ট, যেখানে আমরা একটা দীর্ঘশ্বাস ছাড়ি যে ফাইনালি বাচ্চাটা চলে যাচ্ছে যেখানে তার গন্তব্য। তো এরকম একটা রিলিফ তো কাজ করছে, তার পাশাপাশি একটা রিয়ালাইজেশনও কাজ করে যে এই মেয়েটা কত ভীত ছিল যখন এই স্টেশনে আসে, এবং সে কি করবে সে জানে না। সে তার হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু তার হাজবেন্ডকে খুঁজে না পেয়ে সে কি করবে, কোথায় যাবে, কি খাবে, কোনো কিছুরই সে জানতো না, বুঝতো না। বাট এখান থেকে যখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। বিশেষ করে যখন এটাকে আরো হাইলাইট করা হয় যে এই ছোটুর সিনটা। अरे छोटुआ को तो साथ लेके जाओ, अकेले फिर खो जाओगी फूल। यहाँ से नवा बड़ा स्टेशन भैरवा के बाद आएगा, मूर्ति गिनती रहना। এই যে একটা
একজন আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যে একটা পুশ করা হালকা করে, এটা কিন্তু খুবই দরকার। এই সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে আমরা দেখি মুভির শেষের যে অংশটা, শেষ বলতে ভুল হবে, সেকেন্ড হাফে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়ার স্টোরিটা রিভিল হয়, যে জয়া কেন কথাগুলো লুকিয়েছে, মিথ্যা কথা বলেছে, এবং তার যে স্টোরিটা আসে যে সে কেন এগুলো করেছে এবং সে যেতে চায় না তার হাজবেন্ডের সাথে, কেন যেতে চায় না, এগুলো রিভিল হয়। এবং যে পুলিশ অফিসার রবি কিষণজি, সে হচ্ছে অ্যাক্টিং করে, তার যে ক্যারেক্টারের একটা টুইস্ট আসে, যেখানে আমরা মনে করছিলাম সে একজন গ্রিডি অফিসার, সে লোভী, সে টাকার লোভটা বেশি করে, কিন্তু সেখানে তার মধ্যকার একটা সফটনেস কাজ করে, তার মধ্যকার একটা সফট সাইড আমরা দেখতে পাই। তো এই জিনিসটাও খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে যখন ফুলকুমারী ট্রেন থেকে নামে এবং দীপক বাস স্টেশনের দিকে যায় এবং সে পিছন থেকে, যে ফুলকুমারীর নাম নিত না তার হাজবেন্ডের, এটা তাদের কালচারে নেই, সে তার নাম নিচ্ছে, এবং যেভাবে দীপক আসে ছুটে এবং তার চেহারায় যে আনন্দের যে চোখের জল চলে আসছে, আর ওরা যেভাবে হাগ করে একজন আরেকজনকে, এটা এত সুন্দর একটা সিন। মানে পুরো একটা ইমোশন, একটা কেমন একটা আজব ইমোশন কাজ করে, যেন ও ফাইনালি হ্যাপেন্ড, এরকম একটা মোমেন্ট চলে আসে, ওয়াও মোমেন্ট চলে আসে। আর ওটা দেখতে কিন্তু অ্যাজ আ অডিয়েন্স আমাদেরও চোখ ভিজে যায় যে ফাইনালি হয়ে গেছে, ওদের দেখা হয়ে গেছে, ওরা পেয়ে গিয়েছে একজন আরেকজনকে। এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এখানে আরেকটা সুন্দর যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, যেমন শুরুর দিকে আমরা কোথাও দেখেছি যে দাদি মিষ্টি খায় না, এবং যখন ফুলকুমারী পৌঁছে যায় তার শ্বশুর বাড়ি, তখন দাদি যে মিষ্টিটা নিয়ে খাচ্ছে, এই যে একটা সিনারিও, যে তার কেউ নাই থেকে তার কেউ আছে, এই যে তার কোনো আনন্দ নেই থেকে তার আনন্দ আছে, এই যে একটা রিলেশন ফার্স্টের থেকে এবং লাস্টের দিকে যে মুভির লেখনীর মধ্যে, এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয়। আর লেখার কথা তো আমি অনেকবার পুরো ভিডিওতে অনেকবার বলে ফেলেছি, এবং ডায়লগগুলোর কথা। আর এখানে আরেকটা ডায়লগ আসলে না নিলেই না, যেখানে দীপক বলে, सपना देखने का माफी नहीं मांगते। যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্নে বাঁচে, তাদের জন্য এই লাইনটা বা এই ডায়লগটা কতটা অর্থ বহন করে শুধুমাত্র তারা বুঝতে পারে। আমরা যারা স্বপ্ন দেখি, এই ডায়লগটা আজকে তাদের জন্য। ওভারঅল শেষের দিকে যা হয়, যেভাবে দীপক ফুলকুমারীর হাতটা ধরে এবং পিছনে নিয়ে রাখে এবং তারা হাঁটে, তারপর সাইকেল দিয়ে যায়, এই সিনটা এত সুন্দর, এতটা সুদিং, এতটা রোমান্টিক, আসলে বলে বোঝানো যায় না। এই জিনিসগুলো না ভালো লাগে, এই জিনিসগুলোই আসলে অডিয়েন্সদেরকে আরো বেশি এরকম কিছু চাওয়ার একটা তৃষ্ণা দেয়, যে এরকম কিছু আমরা আরো দেখতে চাই। আমাদের অত বেশি ডিপ ডার্ক সাইডের থেকে এই জায়গাগুলো বেশি ভালো লাগে, যেখানে ফ্যামিলি আছে, ড্রামা আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, এইগুলো দেখতে আমরা বেশি পছন্দ করি। হ্যাঁ, অ্যাকশন থ্রিল অবশ্যই পছন্দ করি, কিন্তু এগুলো দেখতে বেশি ভালো লাগে। সুদিং মুভি। ওভারঅল যদি বলি, মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং শেষে একটা তৃপ্তি আছে, চোখ ভিজে যায় আনন্দে। আর হচ্ছে তখন মুভিটা শেষ হওয়ার পরে রিয়েলাইজ হয় কিরণ রাও আমাদেরকে একটা ইমোশনাল জার্নি এক্সপিরিয়েন্স করিয়েছে, যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নানান ইমোশনের মাধ্যমে যাই, কখনো আনন্দে হাসি, কখনো দুঃখী ফিল করছি, স্যাড ফিল করছি, আবার কখনো কমেডির কারণে হাসছি, কখনো আনন্দে চোখ ভিজে যাচ্ছে, কখনো দুঃখে চোখ ভিজে যাচ্ছে। তো এই সবকিছু মিলে একটা ইমোশনাল জার্নি। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন লেখনী, তেমন ডায়লগ, তেমন অ্যাক্টিং। বিশেষ করে স্পার্শের যে অ্যাক্টিং ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার চোখে মুখে যে কষ্টটা সে দেখাতে পেরেছে, তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করাই লাগে। এবং ডিরেক্টর, সে তো খুব দারুণ কাজ করেছে। আর হচ্ছে ওভারঅল মুভিটাকে 1000 দিতে পারবো আমি 10-এর মধ্যে। মুভিটা অলরেডি আমার ফেভারিট হয়ে গিয়েছে, আমি হয়তো আরো 1000 বার এই মুভিটা দেখবো। অলরেডি আমি 2 বার দেখেছি, হয়তো আরো কিছুবার দেখবো। এই ছিল লাপাতা লেডিজ মুভি রিভিউ। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আগামী শুক্রবার আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। সবাইকে ধন্যবাদ।